গল্প ভালোবাসার ঘর, লেখায় বিন্দু মালিনী। আজ আমার বাসর রাত। অনেক ঝড় তুফানের পর রনু আর আমি এক হলাম। পৃথিবীর সব সুখ যেন আমার আঁচলে। বউ সেজে বসে আছি আমি। বাসর ঘরটা ঠিক আমার মন মতো সাজানো হয়েছে। রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, কোন কিছুরই কমতি নেই। রনু ধীর পায়ে রুমে প্রবেশ করতেই আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। অবশেষে ভালোবাসার মানুষটাকে স্বামী রূপে পাওয়ার কি যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। আমি চুপ করে বসে আছি, মাথা নিচু করে। উহুম উহুম। আমার কলিজাটা চুপ কেন? হাসি কই আমার বউটার মুখে? নাকি আমাকে পেয়ে সে খুশি না? কি যে বলো না। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিটি আজ আমি। ভালোবাসি, এতগুলো ভালোবাসি। রনু আমার কপালে ওর ঠোঁটের স্পর্শ দিয়ে আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে নেয়। পূর্ণতা পায় দুটো আত্মা। সকাল হতেই আমি গোসল করে এসে রনুর মাথার কাছে বসে আছি। রনু ঘুমাচ্ছে। কি মাসুম আমার রনু। ওর মুখটা আমি ছুঁয়ে দিচ্ছি এ হাতে। চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কপালে চুমু আঁকার সাথে সাথেই রনু চোখ খুলে ফেলে। লজ্জায় আমি চলে যেতে থাকি, আর তখনই ওর কলিজায় জোড়ানো হাসিটা দিয়ে ও আমার হাতটা টান দিয়ে ওর বুকে টেনে নেয়। কি হলো? আমার বউটা চলে যাচ্ছে যে? লজ্জা পাচ্ছে নাকি আমার বউটা? ছাড়ো না, যাই দেখি মা কি করছেন। মাকে হেল্প ভাবিরে করবে নে, তুমি আমার সেবা করো। কি সেবা করব? এই তো যেমন কপালে, গালে, নাকে আদর। যাও তো, লজ্জা লাগে না বুঝি? ওই মাইয়া, আমি তোমার স্বামী। পরপুরুষ নাকি যে লজ্জা লাগবে? আচ্ছা হাতটা ছাড়ো, আর চোখ বন্ধ করো, দিচ্ছি। রনু হাতটা ছেড়ে চোখ বন্ধ করার সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ি মায়ের কাছে রান্নাঘরে চলে যাই। মা নাস্তা বানাচ্ছেন। মা আমি হেল্প করি? না মা, তুমি রনুর কাছে যাও। এখনই রান্নাঘরে আসতে হবে না। সবে মাত্র বিয়ে হলো, ঘুরো ফেরো। তারপর রান্না বান্না আরো কত কি সব করা যাবে। মা আমাকে রনুর কাছে পাঠাচ্ছেন। আমি তো লজ্জায় রনুর সামনে যাবার কথাই ভাবতে পারছি না। আর সামনে যাব কি করে? এমনিতেই আমি লাজুক। কিন্তু রনকে যে এতটা লজ্জা পাবো কোন দিনটা আমি কখনো ভাবিনি। আমি দাঁড়িয়ে আছি মায়ের সামনে। কি হলো? যাও রনুর কাছে। আর দেখি রনু এসে হাজির। আমি রনকে দেখা মাত্রই দৌড়। কিরে, কিছু লাগবে তোর? কিছু বলবি? না মা, কিছু না। এদিকে রনু আমার পিছু পিছু চলে আসে। ওই ছেমরি, আমার কাছ থেকে দূরে পালাচ্ছ কেন বারবার? যাও তো, আমার সামনে এসো না এত। কি? আমার বউয়ের সামনে আমি আসবো না? না, আসবে না। কেন আসবো না? লজ্জা পাই আমি। এই কথা বলেই আমি দুহাত দিয়ে আমার মুখ আটকে ফেললাম। ওরে আমার লেজুগুলোতারে, তাকাও এদিকে, আমার চোখের দিকে তাকাও। হাত সরাও। না, আমি পারবো না। আমার লজ্জা লাগে সত্যি। বিয়ের আগে এই লজ্জা কই ছিল শুনি? জানি না। রনকে রেখেই আমি আবারও চলে এলাম রুম থেকে বাইরে। রনু আর আমি সবার সাথে নাস্তা করে নিলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি রনু আমার দিকে চেয়ে আছে। আর আমি মাথাটা নিচু করে ফেলি। বুঝি না কেন এত লজ্জা পাচ্ছি আমি আর ওকে দেখে। নাস্তা করে ও বাসার বাইরে চলে যায়। আর এদিকে ভাবিরা আমাকে জিজ্ঞেস করেন, বাসর রাত কেমন কাটলো শুনি? ধুর, জানি না ভাবি। আরেক ভাবি বললেন, দেখো না ভাবি, লজ্জায় লাল হয়ে গেছে আমাদের নতুন বউ। আমি চুপ করে আছি, কোন কথা বলছি না। বিন্দু, হুম ভাবি। রনু তোমাকে বাসর ঘরে কি গিফট দিয়েছে দেখি। গিফট? হুম গিফট। কিছু দেয়নি তো? ওমা, সে কি? কিছুই দেয়নি? না তো। বাসর ঘরে সব বড়রাই তো তার বউকে কিছু না কিছু গিফট দেয়। সেটা যাই হোক, মাকেও তো বাবা দিয়েছেন। তোমার দুই ভাইয়াও আমাদের দুজনকে দিয়েছেন। আর রনু তোমাকে কিছুই দেয়নি? না ভাবি। এই কেমন প্রেম তোমাদের?
আমার মুখটা চুপসে গেল। সত্যি তো, রণ আমাকে কেমন ভালোবাসে যে একটা গিফটও দিল না বাসর রাতে। আর এটা নাকি সব বড়রাই দিয়ে থাকেন। কিছুক্ষণ পর বান্ধবীরা ফোন দিল। কি রে, কেমন কাটলো বাসর? হুম হুম। বিড়ালটাকে মেরেছিল? জিজু নাকি তুই? যা, মুখে কিছু আটকায় না তাই না? আচ্ছা, এত লজ্জা পেতে হবে না। এবার বল, রণ জিজু বাসর ঘরে কি দিল তোকে? কিছু না। কি? কিচ্ছু না? এই কি করে সম্ভব? জানিস তপন আমাকে কত কিছু দিয়েছিল। এই দিয়েছিল, সেই দিয়েছিল। আর তোমার বড় তো দিয়েছে, রিয়ার বর দিয়েছে। আর রণ তোকে কিচ্ছু দিল না? ভাবা যায় এগুলা? আচ্ছা, আমি এখন রাখছি। কিছুক্ষণ পর রণ আসে বাসায়। আমি রণকে এড়িয়ে চলি। বাসায় মেহমান এসেছে তাই আর রণ আমার কাছে আসার সুযোগ পায়নি। রাতে যখন খাওয়া দাওয়া শেষে দুজনে ফ্রি, আমি ফ্রি হয়ে রুমে আসি শুতে। বিছানা ঠিক করে আমি খাটে বসে আছি। কি করে আমার বউটা, আমার ভালোবাসাটা? ওই একদম বউ বলবি না আমায়, কিসের ভালোবাসা আমি তোর? এ আসছে আমার বউ, আসছে আমার ভালোবাসা। তুমি আমার ভালোই বাসো না? বাসলে কি আর, বাসলে কি আর কি? কিচ্ছু না। যাও এখান থেকে, যাও বলছি। উহু, কি হয়েছে না শুনে আমি যাব না। বলছি ওয়েট, আসো আমার সাথে। আমি রনকে হাত ধরে নিয়ে গিয়ে বারান্দায় দাঁড় করালাম। আর আমি রুমে এসে দিলাম দরজা বন্ধ করে। থাক এবার সারা রাত বারান্দায়, এটা তোর শাস্তি। আর আমি শান্তিতে ঘুমাই। বিন্দু, কলিজা আমার দরজাটা খোলো প্লিজ। আজ না আমাদের দ্বিতীয় বাসর? তুই বারান্দায় বসে বসে বাসর কর বান্দর ছেলে। আমি ঘুমালাম। না প্লিজ, এমন করে না সোনা, কি হয়েছে আমাকে বলবে তো? বউ আমার এত ক্ষেপলো কেন আমার উপর? আমি কোন কথা না বলে চুপচাপ শুয়ে আছি। হঠাৎ আমার চোখ লেগে গেল। যখন ঘুমের মধ্যে আমার রনর কথা মনে হলো আমি তড়িঘড়ি করে যেন লাফিয়ে উঠে বসে পড়লাম। মোবাইলে টাইম দেখি রাত 3টা। ও আল্লাহ, রাত 3টা বাজে আর আমি রনকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কিন্তু রনর তো কোন সারা শব্দ নেই। ও কি আমাকে ডাকেনি আর? তাড়াতাড়ি করে দরজা খুললাম। খুলে দেখি রন গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি কোন কথা বললাম না, কি বলবো বুঝতেও পারছিলাম না। রন প্রচন্ড রাগী একটা ছেলে, যে উঠলে খবর আছে। কিন্তু আজ এত চুপচাপ কেন, কিছুই বুঝতে পারছি না। আমি দরজা খুলে দিয়ে রুমে ঢুকে গেলাম, যাতে ও একাই রুমে আসে। কিন্তু ও তো আসছে না। আমারও কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আবার গেলাম বারান্দায়, গিয়ে হাত ধরে টেনে নিয়ে আসলাম রুমে। ও এলো ঠিকই, কিন্তু কোন কথা না বলেই একটা বালিশ নিয়ে ও পাশ ফিরে শুয়ে পড়লো। কি ভাবলাম আর কি হলো আল্লাহ। ভেবেছি আমি নিজেই 2-3 দিন রাগ করে ফুলে থাকবো রনর সাথে, আর রন আমাকে আদর করে রাগ ভাঙাবে, এক্সট্রা ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু এ কি হয়ে গেল? এখন তো দেখছি আমারই আমার বরের রাগ ভাঙাতে হবে। আমিও পাশ ফিরে শুয়ে আছি। ভাবলাম কিছুক্ষণ চুপ থাকি, দেখি কি করে ও। মোবাইলে টাইম দেখি, বাজে রাত 3টা 30। ও মারাত্মক রাগ করেছে, তা আমার বোঝা শেষ। আমি ওর অনেকটা কাছে গিয়ে বললাম, ও কলিজা, জান পাখি, ও আমার সোনা পাখি। সরি তো। তার কোন সারা শব্দ নেই। চুলগুলায় হাত বুলিয়ে আদর করতে করতে বললাম, বাবুই, ও বাবুই, চুপ কেন তুমি? কথা বলো না। মানে আজ না আমাদের দ্বিতীয় বাসর? তবুও তার মুখে কোন কথা নেই। কি করবো যে এখন আমি? ওকে টান দিয়ে এপাশে ঘোরালাম, কিন্তু সে আমার পাশে ঘুরল না। ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে রইল। আর আমি সঙ্গে সঙ্গে ওর বুকের বা পাশটায় মাথা রাখলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। তবুও তার কোন রিয়েকশন নেই। কি আর করার, কপালে চুমু দিয়ে বললাম, সরি সোনা। এতগুলো সরি তো, ভুল হয়ে গেছে বউটার।
ক্ষমা করে দাও না প্লিজ। রনু তবুও কথা বলছে না আমার সাথে। শেষমেশ এমন বড় র্যাগই জুটলো আমার কপালে, যার সাথে কিনা প্রতিটা স্টেপ শান্তভাবে চলতে হবে, কোনভাবেই রাগানো যাবে না, রাগলেই খবর হয়ে যাবে। তবুও কথা বলছে না দেখে ওর বুক থেকে সরে গিয়ে খাটে বসে পড়লাম। বসিয়ে দিলাম কান্না শুরু করে। আর আমার রনু লাফিয়ে বসে পড়েছে। কলিজা, কলিজারে কাঁদছিস কেন তুই? তুই জানিস না তুই কাঁদলে আমার বুকের ভেতর ব্যথা করে? কাঁদিস না প্লিজ। এই যে আমি কানে ধরেছি। সরি। বউরে কাঁদিস না প্লিজ। তোর কান্না আমার সহ্য হয় না। আমি আরো জোরে সরে কাঁদতে লাগলাম। রনু আমাকে ওর বুকের সাথে লেপ্টে জড়িয়ে নিল। আমার চোখের জলে ওর বুক ভিজে যাচ্ছে। হঠাৎই ও আমাকে ছেড়ে দিল। মনে মনে ভাবলাম, আমার চোখের জলে ওর সমস্যা? টি শার্ট ভিজে যাচ্ছে বলে আমাকে সরিয়ে দিল। কান্না এদিকে আরো বেড়ে গেল। এখন দেখি ও খাট থেকে নেমে গেল। নেমেই ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কি যেন করে আবার আমার কাছে চলে এলো। কান্না বন্ধ করে চোখ বন্ধ করো। না, করব না। করো না প্লিজ। উহু, করব না। আচ্ছা, চোখ বন্ধ করতে হবে না। এই নাও। কি এটা? খুলেই দেখো। না, খুলবো না। আরে বাবা, খুলে দেখোই না। পারবো না। আচ্ছা, আমি খুলছি। রনু বক্স খুলেই আমার হাতটা ধরল, আর আমার আঙুলে একটা আংটি পরিয়ে দিল। আসলে এটা তোমার বাসর রাতের গিফট। শুনেছি বাসর রাতে নাকি নতুন বউকে কিছু দেয়া লাগে, তাই আর কি। দিতে চেয়েছিলাম কাল রাতেই, কিন্তু তোমাকে পেয়ে আমি সব ভুলে গেছি। এত কষ্টে পাওয়া বউ আমার। বউটাকে পেয়ে আমি দুনিয়া সহ গিফটের কথাও ভুলে গেছি। সরি ফর লিভ কলিজা। আমি রনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আরো কাঁদতে লাগলাম। আহারে, আমার বরটা আমাকে কত ভালোবাসে, আর আমি কিনা ওকে কত ভুল বুঝেছিলাম। আসলে ভাবিদের কথা আর বান্ধবী গুলার কথা আমার শোনাই উচিত ছিল না। কতই না কষ্ট দিলাম আমি আমার রনকে। হয়েছে তো, আর কত কাঁদবে রে আমার বউ। থাম না রে এখন কলিজা। রনু আমার কপালে গালে নাকে চুমু দিল, আর আমি চুপ হয়ে গেলাম। লজ্জাটা তো সারাদিন ছিল না, এখন কেন আবার লজ্জারাও কি দিচ্ছে? আমি লজ্জায় রনুর বুকে মুখ লুকিয়ে নিলাম, আর রনু জড়িয়ে নিল আমায় ওর বাহুডোরে। এখন আমার সকাল শুরু হয় ওকে ভেজা চুলের ঝাপটায় ঘুম বানিয়ে, আর দিন শেষ হয় ও ঘুমিয়ে গেলে ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। এখন আমি টুকটাক রান্না শিখছি ভাবিদের কাছ থেকে, মায়ের কাছ থেকে রনকে রান্না করে সারপ্রাইজ দিব বলে। কিন্তু রান্না পারে এমন বরের সাথে সংসার করা শুনেছি অনেক কষ্টকর, কারণ তারা নাকি বউদের রান্নায় অনেক ভুল ধরে। অথচ আমার রনু খুব ভালো রান্না জানা সত্ত্বেও কোন দিন আমার রান্নার ভুল ধরে না। ও এখন প্রায়ই অফিস থেকে ফেরার সময় আমার জন্য গোলাপ ফুল, চকোলেট, আইসক্রিম নিয়ে আসে। আমি ওকে বলি, কেন তুমি প্রায়ই আমার জন্য এগুলো নিয়ে আসো বলো তো? ওর উত্তর, আমার বউয়ের মুখে এই অদ্ভুত রকমের সুন্দর মিষ্টি হাসিটা দেখার জন্য। রনু প্রায় সুযোগ পেলে যখন তখন আমাকে এসে জড়িয়ে ধরে। আচ্ছা, বউতে যার অ্যালার্জি, সেই ছেলেটা এখন এত রোমান্টিক হলো কি করে শুনি? আর কিভাবে এত সে তার বউকে ভালোবাসে? এ আবার কঠিন কিছু নাকি? তোমার ভালোবাসায় মাটি পানি হয়ে যাবে, আর আমি তো মানুষ। থাক থাক, হয়েছে হয়েছে। আমি আর রনু মিলে সাজিয়ে নিয়েছি আমাদের ভালোবাসার ঘর, গুছিয়ে নিয়েছি আমাদের সংসার। দেখতে দেখতে আমাদের দুষ্টু মিষ্টি সংসারের 1 বছর হয়ে যাচ্ছে আজ রাত 12টা বাজতেই। তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রাত 12টার জন্য। কিন্তু রনু দেখি আজ তাড়াতাড়ি শুয়ে পড়ছে। ঘুম পাচ্ছে রে বউটা। ঘুমালাম আমি। এখনই? রাত 11টা 30। সকালে অফিস আছে না? তুমিও ঘুমিয়ে পড়ো। উম্মা, ঘুমালাম আমি। আমিও পাশ ফিরে শুয়ে পড়লাম। মনে মনে বলতে লাগলাম, ভালোবেসেছো, আমাকে পেয়েছো, পাওয়া হয়ে গেছে। তাই এখন সব শেষ। ম্যারেজ ডের কথাটাও মনে নাই। অথচ বিয়ের আগে রোজ ডে থেকে শুরু করে আমার বার্থডে পর্যন্ত মনে থাকতো, উইশ করতো। আর আজ প্রথম বিবাহ বার্ষিকীটার কথা মনে নেই। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেললাম।
আর একটু পরেই অনুভব করি কপালে আমার বরের ঠোঁটের স্পর্শ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বউটা। আমি রনকে জড়িয়ে ধরলাম, একটা চুমু দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার মনে ছিল? এটা কি বললে তুমি? এত সাধনার পর আজকের দিনটায় আমি আমার কলিজাটাকে পেয়েছি। আজকের দিনটাকে কি আমি কোন দিন ভুলতে পারি? আই লাভ ইউ রনো। আই লাভ ইউ টু বউটা। রনো একটা প্যাকেট খুলে একটা নীল রঙের শাড়ি খুলে আমার মাথায় পরিয়ে দিয়ে বলল, নীল শাড়িতে আমার বউকে দারুণ লাগছে, দিনে এটা পরে নিও। থ্যাংক ইউ সো মাচ রনো। উম্মা, লাভ ইউ। সন্ধ্যাবেলা রনর বাসায় আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ছোট একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের বাসায় লোকজনকেও আমন্ত্রণ করা হয়। আব্বু আম্মু আর বেলা, ছোট বোন, ও এসেছে। সবাই মিলে আমাকে আর রনকে কেক কাটতে বলছে। আমি রনর দেয়া নীল শাড়িটা পরেছি আজ। রনকে পাঞ্জাবিতে দারুণ লাগছে। নজর না লাগে কারো আমার বরটার উপর। রনো আর আমি কেক কাটার জন্য সামনে গেলাম, আর সবাই চারিদিক থেকে আমাদের ঘিরে দাঁড়িয়েছে। রনো আর আমি ছুরি ধরেছি, মাত্রই কেক কাটবো। আর সেই মুহূর্তে আমার মাথাটা একটা চক্কর দিয়ে উঠে আর আমার চোখ মুখ ঝাপসা হয়ে যায় আর আমি রনোর উপর ঢলে পড়ি। বাসায় সবাই ভয় পেয়ে যায়। সবার মুখে আমার জন্য চিন্তার রেশ। রনো দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলেন ভয়ের কিছু নেই। আর সেদিনই আমরা জানতে পারি আমি প্রেগন্যান্ট এবং আমি আর রনো মা এবং বাবা হতে চলেছি। রনো বাসায় সবাইকে ফোন করে জানিয়ে দেয়। সবার চিন্তার রেশ কেটে গিয়ে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। রনো খুশিতে আত্মহারা, আমাকে বুকের মাঝে জাপটে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ কলিজা। থ্যাংক ইউ সো মাচ আমাকে বাবা হবার খুশিটা অনুভব করানোর জন্য। লাভ ইউ রনো, আমাকে পূর্ণতা দেওয়ার জন্য। বাসায় আসার পর সবাই আমাদের জড়িয়ে ধরে এবং শুভেচ্ছা জানায়। খুশির যেন সীমা নেই আজ। বাসার সবাই আমার যত্ন নেওয়া শুরু করেন। এদিকে রনো আমার এক্সট্রা খেয়াল রাখা শুরু করে। অফিস থেকে সারাদিনে কয়েকবার ফোন দিয়ে আমার খবর নেয়। আমি খেতে না চাইলে জোর করে নিজেই প্লেটে খাবার নিয়ে আমাকে খাইয়ে দেয়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে মাথায় হাত বুলাতে থাকে যতক্ষণ না আমি ঘুমাই। কখনো বা আমার পেটে হাত রেখে চলো চলো চোখে মিষ্টি হাসি দিয়ে বলে, বিন্দুরে, আমি বাবা হব। বাবা হব আমি। হুম কলিজা, তুমি বাবা হবে। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি রাখবে? মেয়ে? আমাদের যে মেয়ে হবে কে বলেছে? কে বলবে? আমিই বলি। যদি ছেলে হয়? না, আমাদের মেয়েই হবে। আচ্ছা মেয়ের বাবা, আচ্ছা, আমাদের মেয়েই হবে। তো বলো তো আমাদের মেয়ের নাম কি রাখা যায়? সবে তো 4 মাস মাত্র, এখনই নাম? আর মাত্র 5 মাস বাকি আমার মেয়ে আমার কোলে আসার। আর তুমি বলছো এখনই নাম? তাড়াতাড়ি নাম সিলেক্ট করো। বাচ্চার জন্য এত পাগল বাবা আমি আর দুনিয়ায় একটাও দেখিনি। আরো কত কিছু দেখবে। আগে আমার মেয়েটা তো পৃথিবীতে আসুক। আচ্ছা এখন ঘুমাই চলো, শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তবে নাম ভেবে রাখবে কাল। আমি অফিস থেকে ফিরে এসে নাম জিজ্ঞেস করব। আচ্ছা গো আচ্ছা। হুম, এবার আসো, ঘুম পাড়িয়ে দেই। এতটা কেয়ার এই ছেলেটা করতে পারবে বা করবে আমি কোনদিন কল্পনাও করিনি। ছেলেটা কতই না জেদি ছিল, রাগী ছিল, একরোখা ছিল, কিন্তু আমার ভালোবাসায় যেন পুরোটাই বদলে গেছে। এখন রাগ কি জিনিস, জেদ কি জিনিস তা ওকে দেখলে মনে হয় ও বোঝেই না। তবে মাঝে মাঝে অভিমান করে, আর চায় আমি যেমন খুব আদরে খুব যত্ন ওর অভিমান ভাঙাই। রনু খুবই বাচ্চা প্রেমী। ওর বাচ্চা দেখলে হুঁশ থাকে না, কোলেও নিবেই। তা যে করেই হোক, বাচ্চাদের সাথে ও যেন নিজেই বাচ্চা হয়ে যায়। ও যখন দেশের বাইরে ছিল তখন ওর সাথে কাজ করতো একটা মামা ছিলেন। মামা তার পরিবার নিয়েই থাকেন ওখানে। আর রনু আর মামা মামি এক ফ্ল্যাটেই থাকতেন। তাদের ফুটফুটে একটা মেয়ে বাচ্চা ছিল। মেয়েটাকে যে ও কত আদর করতো তা বলার বাইরে। মেয়েটাকে নিয়ে পিক তুলে তুলে আমাকে সেন্ড করতো।
বাচ্চাটার বয়স তখন 8 কি 9 মাস হবে। ওকে নিয়ে ভিডিও কলে আসতো, যদিও আমি আমার সাইডে ক্যামেরা অফ করে রাখতাম। তবে ওদের দেখে অনেক বেশি খুশি হতাম, চিল্লায় চিল্লায় বলতাম, ইস 2টা বাচ্চা, কত কিউট বাচ্চা 2টা। রনু যখন বাচ্চাদের সাথে মিশে তখন পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। রনু এমন প্রকৃতির মানুষ যে কিনা সহজেই যে কারোর সাথে এক নিমিষেই মিশে যেতে পারে, যে কাউকে আপন করে নিতে পারে। আর রনু যে কাউকে সহজেই বিশ্বাস করে নেয়, যদিও এটা একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও। কারণ যে কাউকে চোখ বুজে বিশ্বাস করা উচিত না, কিন্তু ও সবাইকে এক চাপা বিশ্বাস করে। একদিন ফেসবুকিং করছিলাম, হঠাৎ আমার লিস্টে থাকা এক ভাই আমাকে নক দেয়। তার নক দেখে আমি অতি আশ্চর্য, কারণ এই ভাইয়া নক দিবে আমাকে আমি ভাবতেই পারিনি। কারণ উনি প্রায় 1 বছরের বেশি আমার লিস্টে ছিলেন, কখনো আমাকে নক দেননি। তার লেখাগুলো খুব সুন্দর ছিল, তার লেখা দেখে তাকে আমি ফ্রেন্ড লিস্টে জায়গা দিয়েছিলাম। খুব ভালো লিখেন তিনি, আর বলতে গেলে খুবই সোজা শান্ত একটা ছেলে। ফেসবুক লাইফে তার কোন হেটার্স নেই এটা আমি লিখে দিতে পারি। তার লেখায় কেউ বাজে মন্তব্য করলেও তিনি তা সুন্দরভাবে এড়িয়ে যেতেন। আমি তার পোস্টের মন্তব্যগুলো পড়তাম আর অবাক হতাম, এত ধৈর্য সে পায় কই। কিন্তু এখন আমি টুকটাক লেখালেখি করে বুঝি, লেখকদের কত কিছুই হাসি মুখে হজম করে নিতে হয়। কখনো কখনো মন্তব্য পড়ে চোখে জল এলে চোখের জল মুছে হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে আসতে হয়। আমার আম্মু সবসময় বলেন, যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে কটু কথা শোনাবে, তোমাকে আঘাত করবে, তুমি তার সাথে খুব সুন্দর ব্যবহার করবে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করব আম্মু? যে আমাকে কষ্ট দিবে আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? আম্মু উত্তর দিলেন, কারণ তুমি তোমার জায়গায় ঠিক থাকলে সে একসময় খারাপ ব্যবহার, তাচ্ছিল্য করতে করতে ঠিক বুঝতে পারবে যে ভুল তার ছিল, তোমার নয়। আর সে যদি সত্যিই ভালো মনের মানুষ হয় তাহলে সে ঠিক বুঝতে পারবে, আমি মানুষটার সাথে এমন জঘন্য আচরণ করি অথচ সে তো আমার সাথে এমন করে না। আর সেই থেকে তার মন পরিবর্তন হয়ে যাবে, যদি সে মানুষের মতো মানুষ হয়। আর কখনো তুমি কেন অন্য কাউকে কষ্ট দিয়ে কিছু বলার আগে অন্তত 3 বার ভাববে, আমি যে এই কথাটা বলবো মানুষটা কষ্ট পাবে কিনা। আর এরপরও যদি তারা চেঞ্জ না হয় তবে তাদের ইগনোর করবে। আর সেই থেকে আম্মুর কথাগুলো মাথায় গেঁথে নিয়েছি আমি। আর সেই ভাইয়েটার ধৈর্য আর আচরণ দেখে শিখেছি কিছু। আমার জানা মতে আমি নিজে থেকে আজ পর্যন্ত কাউকে হার্ট করে ইনসাল্ট করে কথা বলিনি। কারো সমালোচনা করা তো দূরে থাক, কাউকে উপদেশ দিলেও সুন্দরভাবে বলেছি। কারণ ওই যে আম্মু বলেছেন, প্রকৃত ভালো মনের মানুষরা কাউকে কিছু বলার আগে অন্তত কয়েকবার ভাবেন, আমি যে এই কথা বলবো আমার কথায় সে কষ্ট পাবে কিনা। আর আম্মুও বলেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তাহলে যেই পর্যন্ত সে মানুষ তোমাকে ক্ষমা না করবে সেই পর্যন্ত আল্লাহ তোমায় ক্ষমা করবে না। যাকে কষ্ট দিবে তার থেকে ক্ষমা পেতে হবে আগে। কারো উপর রাগ উঠে গেলেও এখন আম্মুর মুখটা চোখের সামনে ভেসে উঠে আর আম্মুর কথাগুলো মনে পড়ে যায়। আর আমি নিজেকে কন্ট্রোল করি আর এভয়েড করি পরিস্থিতি। তো সেই ভাইয়া আমাকে নক দিয়ে বলল, আপু আছো? জি ভাইয়া আছি। কেমন আছো তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আপু। আসলে ভাইয়া তোমাকে নক দিয়েছিল একটা দরকারে। জি ভাইয়া বলুন। আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। সমস্যা নেই ভাইয়া, আপনি নিঃসংকোচে বলুন। আপু আমার না কিছু টাকার খুব প্রয়োজন। আমার বাবা খুবই অসুস্থ, এদিকে আমার টিউশনির অবস্থা বেশি ভালো না। মেডিসিনের ডাক্তার দেখাতে অনেকগুলো টাকা দরকার। দেখেছো তো আমি যে একটা পোস্ট দিয়েছি আমার বাবার অসুস্থতা নিয়ে? জি ভাইয়া দেখেছি। জানো, আমি পরিচিত অনেককেই নক দিয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। তুমি যদি কিছু মনে না করো তাহলে কি ভাইয়াকে কিছু টাকা দিতে পারবে? আমি কিছুদিন পরই আবার তোমায় দিয়ে দিব। কিন্তু আমার এখনই টাকাগুলো দরকার, বাবার চিকিৎসার জন্য।
ভাইয়েটা বাবা মায়ের একমাত্র ছেলেই, আর তার একটা ছোট বোন আছে। মধ্যবিত্ত পরিবার তারা। আর কথায় আছে না, মধ্যবিত্তরাই দুনিয়ায় সব থেকে অসহায়। কারণ না পারে তারা সব রকম কাজ করতে, না পারে তারা কারো কাছে হাত পাততে। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি আপনাকে পরে জানাচ্ছি। ভাইয়া বলল, আচ্ছা সমস্যা নেই, তুমি যদি আমাকে দিতে পারো দিও, আমি বিকাশ নাম্বার পাঠিয়ে দিব। আর যদি না পারো তাহলেও কোন সমস্যা নেই, দোয়া করো আমার বাবার জন্য। এখন ভাবতেছি কি করব আমি, আমার কাছে তো এখন টাকা নেই। কয়েকদিন আগেই কলেজের বেতন দিয়েছি আর ফ্রেন্ডদের সাথে টুকটাক শপিং করেছি। তাছাড়া বুঝতে পারছি না টাকাটা দেয়া তাকে ঠিক হবে কিনা, বা সে সত্যিই বলছে কিনা যে তার বাবা অসুস্থ। কারণ ফেসবুক মানেই তো আজকাল ছলচাতুরি। আর শুনেছি অনেকেই এভাবে অনেকের কাছ থেকে টাকা চেয়ে নেয় মিথ্যা কথা বলে। তাছাড়া তাকে চিনি না জানি না, অন্য এক জেলার মানুষ। আবার ভাবি হোক না অন্য জেলার, কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড তো। আর ইনবক্সে কখনো কথা না হলে কি হবে, কমেন্টে কমেন্টে তো কথা হয়েছে। আর আর ব্যবহারেই বোঝা যায় সে অমন হবে না। তো ভাবতেছি কি করব এখন। আম্মুর কাছে চাইবো যে আব্বু 2 মাস আগেই সংসার খরচ পাঠিয়ে দিয়েছেন, স্বর্ণ আর প্রয়োজনীয় জিনিস কিনবেন বলে। এখন তো আম্মুর হাতে টাকা নেই, আর আব্বুর কাছেই বা চাইবো কি বলে। যদি জিজ্ঞেস করে কি করব, নানান চিন্তা করছি। আর তখনই রনু ফোন দেয় আমায়। হ্যাঁ বলো, কি করো? খেয়েছো? হুম। তুমি? হুম। কি হয়েছে, মন খারাপ নাকি? না তো, কেন? ভয়ে শুনে যেন কেমন মনে হচ্ছে। কি হয়েছে বলো আমায়। আরে তেমন কিছু না, চিন্তা করছি একটু তাই আর কি। কিসের চিন্তা বলো তো? তারপর রনকে আমি সবকিছু খুলে বলি, ভাইয়ের নখ দেয়া থেকে শুরু করে। এই কথা শোনো, এত চিন্তা করতে হবে না, তুমি তার বিকাশ নংটা দাও, আমি তাকে কিছু টাকা পাঠিয়ে দেই। তুমি দিবা? হুম আমি দিব। তুমি দেয়া আর আমি দেয়া তো একই কথা তাই না? কিন্তু শোনো, তুমি যখন দেশে আসবা তখন এই টাকাটা আমি তোমায় দিয়ে দিব, ওকে? রনু রেগে যায়। আমি কি চাইছি তোমার কাছে? না মানে যেহেতু আমার কাছে চেয়েছে তাই বলেছি আর কি। তুমি মানে আমি আর আমি মানে তুমি, ওকে? হুম। আর কখনো যেন না শুনি এই টাকার কথা। আচ্ছা। পরে আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ভাইয়াটাকে আর রনকে অ্যাড করি। তারপর ভাইয়াটা বিকাশ নং দেয় আর রনু ভাইয়াকে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি ওকে বললাম, তুমি তাকে চেনো না জানো না, তবুও তাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিলে। ও আমাকে উত্তর দিল, কত টাকায় তো কতভাবে খরচ করি, কত দিক দিয়েই তো কত টাকা যায়। আর এই কয় টাকায় যদি কারো উপকার হয়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি সেদিন বুঝেছিলাম রনু শুধু আমাকে মন দিয়ে ভালোই বাসে না, ও একটা ভালো মানুষও বটে। ওই ভার্চুয়ালি কত মানুষকে যে এইভাবে হেল্প করেছে হিসেব নেই। তবে আমাকে কিন্তু ও 1 টাকাও দেয়নি বা কোন কিছুই দেয়নি। অনেকে আবার ভাবতে পারেন, অচেনা মানুষের এত করেছে না জানি, ভালোবাসার মানুষকে কত টাকা পয়সা আর এটা সেটা দিয়েছে। ঈদের আগে আমাকে বলেছিল, বিকাশ নং আছে তোমার, তোমার বিকাশ নং দাও। কেন? টাকা পাঠাবো, আর তুমি ঈদের ড্রেস কিনে নিবা। এখন তো আমি দেশে নেই যে আমি কিনে দিব। প্লিজ কলিজা, কিছু মনে করো না, আমি তোমার দেয়া টাকা এখন নিতে পারবো না। কেন পারবে না? প্লিজ রাগ করো না। তুমি দেশে আসার পর আমাদের বিয়ে হলে তারপর আমাকে যা খুশি দিও আমি নিব, কিন্তু এখন না। প্লিজ 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 রাগ করো না। আচ্ছা, দেশে এসেই আমি তোমায় কিনে দিব। নীল শাড়ি, নীল চুড়ি, চলবে? চলবে না দৌড়াবে? ভালোবাসি, লাভ ইউ। স্মৃতিগুলো মনে পড়ে গেল। তারপর রাতে রনু অফিস থেকে বাসায় ফিরে আমাকে জিজ্ঞেস করে, নাম ঠিক করেছো? ও হ্যাঁ, রনু দেশে ফিরে আমাকে বিয়ে করার পর আর বিদেশের মাটিতে পা রাখেনি।
ও এখন দেশেই একটা জব করে। দুজন মিলে ঠিক করবো বলে করিনি। আচ্ছা ভাবো কি নাম রাখা যায়? দুজন অনেকক্ষণ পর্যন্ত নাম ভাবতে ভাবতে অবশেষে আমি নাম ঠিক করলাম। ছেলে হোক আর মেয়ে হোক, নাম হবে রনন। রণ নাম শুনে খুশি। দেখতে দেখতে আমার এখন 4.5 মাস। দু চোখ ভরা কত স্বপ্ন। জানো বিন্দু, আমি না আমার বাচ্চাটাকে আমার বুকে নিয়ে ঘুমানাবো। ওর ছোট ছোট আঙুল ধরে ওকে হাঁটতে শিখাবো। কখনো আমি ওকে আর তোমাকে ছেড়ে দূরে যাব না। পাগল ছেলে, এত ইমোশনাল হতে হবে না। ভালোবাসি। খুব আনন্দেই কাটছিল আমাদের দিনগুলো। একদিন বাসায় কেউ ছিল না আমার শাশুড়ি মা ছাড়া। আর চারিদিক অন্ধকার হয়ে যায়। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, তাই আমি ছাদ থেকে সবার কাপড় চোপড়গুলো আনতে যাই। আর নিয়ে আসার সময় হঠাৎ কিভাবে যেন আমার পা স্লিপ করে আর আমি সিঁড়ি থেকে পড়ে যাই। সাথে সাথে চিৎকার দিয়ে উঠি। এরপর আর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আর আমার মাথার কাছে বসে আছে রণ। আমি চোখ খোলা মাত্রই রণ বলে ওঠে, কলিজা, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। রণ, আমার বাচ্চা ঠিক আছে তো? আমার বাচ্চার কিছু হয়নি তো? আমাদের বাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ কলিজা, ও ঠিক আছে। তুমি কোন চিন্তা করো না। একটু চুপ করে রেস্ট নাও। রণ, আমার যেন কেমন লাগছে। আরে পাগলি, চিন্তা করো না তো। কিছু হয়নি আমাদের বাচ্চার। জানো, আমি যখন 3য় সিঁড়িতে, তখন আমি পা স্লিপ করে 5 নং সিঁড়িতে পড়ে যাই। আর কিভাবে যে আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি রেলিংটা ধরে ফেলি তা শুধু আমি জানি। তারপর আর কি হয়েছে আমার মনে নেই। কিন্তু আমার পেটটা এইভাবে চাপ ধরে আছে কেন? ও কিছু না, ব্যথা পেয়েছো যে সেই জন্য। ঠিক হয়ে যাবে। তারপর বাইরে থেকে আমার বাসার আর রনর বাসার সবাই ভেতরে এসে আমার সাথে কথা বলে। ডাক্তার আমাকে 2 দিন হসপিটালে রেখে দেন। রণ আর আমার শাশুড়ি মা আমার সাথে থাকেন। আম্মুও থাকতে চায়, কিন্তু রণ বলে, সমস্যা নেই আম্মু, আমি আছি তো, আমি ওকে দেখে রাখবো। বাসায় বেলা একা না, আপনি বাসায় চলে যান। তাই আম্মু চলে যায়। এদিকে আমার শুধু একটাই চিন্তা, আমার বাচ্চা ঠিক আছে তো? 2 দিন পর ডাক্তার আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন। ওটা দেখেই নিশ্চিত হওয়া যাবে আমার বাচ্চাটা এখন কেমন আছে। আল্ট্রাসোনোগ্রাফি করে এসে ডাক্তারের কেবিনে বসে আছি। আজকের মতো ভয় আমার আর কোন দিন লাগেনি। বারবার দোয়া দরুদ পড়ছি, যাতে আমার বাচ্চাটা ঠিক থাকে। আমি আপনাদের যা বলছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। জি ডাক্তার, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি বাচ্চাটাকে ঠিক রাখার। ইনজেকশনও পুশ করেছি, মেডিসিনও দিয়েছি। আর 2 দিন পর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে আমার খুবই দুঃখের সাথে আপনাদের জানানো লাগছে যে আপনাদের বাচ্চাটার পজিশন খুব একটা ভালো না। ওর দুনিয়াতে আসার এবং দুনিয়া থেকে চলে যাবার চান্স 50-50। তবে বাচ্চাটাকে রাখলে বাচ্চার মায়ের জীবন সংখ্যায় পড়ে যেতে পারে। তাই আমার মতে আপনাদের উচিত এখন বাচ্চাটাকে এভয়েড করা, অ্যাবর্শন করে ফেলা। এখন আপনারা সিদ্ধান্ত নিন, কি করতে চান আপনারা? বাচ্চাটাকে কি রাখতে চান নাকি? কথাটা শোনার সাথে সাথে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। বুকের ভেতরটাতে রক্তক্ষরণ হচ্ছিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। রণ কেবিন থেকে বেরিয়ে গেল। গিয়েই হসপিটালের বারান্দায় বসেই দুহাত দিয়ে মুখ চেপে কান্নার শব্দ লুকোনোর বৃথা চেষ্টা করতে লাগলো। তারপর মিনিট 7 পর এসে আমার হাত ধরে বলল, ডাক্তার, বাচ্চাটাকে এভয়েড করার ব্যবস্থা করুন। না রণ, এ কি বলছো তুমি? আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলবো? তাও আবার নিজ হাতে? না না, কখনোই না। কোন দিন না। বিন্দু, বোঝার চেষ্টা করো। ও থাকলে তোমার জীবন রিস্কে থাকবে। আর ওর বেঁচে থাকার 60% চান্স নেই। কেন বুঝতে পারছো না? তাই বলে আমি মা হয়ে নিজের জীবনের ঝুঁকি এড়াতে আমার সন্তানকে মেরে ফেলবো? এটা কি বলছো তুমি রণ?
তুমি সুস্থ হলে আমাদের আবার বাচ্চা আসবে বিন্দু। আর যদি তুমি না থাকো তবে আমি বাচ্চা দিয়ে কি করব? যে আসেনি এখনো দুনিয়ায়, তার জন্য আমি আমার ভালোবাসার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। পারবো না আমি আমার ওয়াইফের জীবন ঝুঁকিতে ফেলতে। ডাক্তার, আপনি ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু পেশেন্টকে রেখে বাইরে যান। আমি যাচ্ছি, আর আপনি বাচ্চাটাকে এভয়েড করার ব্যবস্থা করুন। রনু বাইরে চলে যায়। আর আমি ডাক্তারকে বলি, আমার পক্ষে বাচ্চাটাকে মেরে ফেলা সম্ভব না ডাক্তার। এই বাচ্চাটাকে নিয়ে আমার হাজবেন্ডের অনেক স্বপ্ন। ও অনেক স্বপ্ন দেখেছে এই বাচ্চাটাকে নিয়ে। আমি পারবো না ডাক্তার আমার জীবন বাঁচানোর জন্য ওর স্বপ্নটা ভেঙে ফেলতে। তো কি চাচ্ছেন আপনি এখন? আমি চাচ্ছি আমার বাচ্চাটা থাকবে আমার পেটে। আর এই কথা আপনি আমার হাজবেন্ডকে জানাবেন না। ও আমাকে অনেক ভালোবাসে। ও কখনোই চাইবে না আমার জীবনের ঝুঁকি নিয়ে কোন প্রাণী পৃথিবীতে আনতে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এর পরিণাম কি হতে পারে? হয়তো মরে যেতে পারি। যতদিন হায়াত আছে ততদিনই তো বাঁচবো বলুন। তাই আমি আমার বাচ্চাটাকে রাখতে চাই। আপনার যেমন ইচ্ছে। কিন্তু কোন রকম খারাপ লাগলেই আপনি কিন্তু দ্রুত আমার এখানে চলে আসবেন। কোন রকম হালে করবেন না। জি আচ্ছা। অনেকক্ষণ পর ডাক্তার রনকে বলেন, আপনার স্ত্রীকে বেডে দেয়া হয়েছে। আপনি এখন যেতে পারেন। ডাক্তার, সব ঠিক আছে তো? এখন আর ওর কোন ক্ষতি হবার সম্ভাবনা নেই তো? সব ঠিক আছে। রনু দৌড়ে আমার কাছে আসে। আমার মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হবে না কলিজা। সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরই আবার তোমার গর্ভে আমাদের বাচ্চা আসবে। চিন্তা করো না তুমি। আমি রনর দিকে তাকিয়ে কাঁদতে থাকি। রনু ভাবে আমি হয়তো বাচ্চাটা হারানোর দুঃখে কাঁদছি। কিন্তু আমি তো কাঁদতেছি রনর কাছ থেকে এত বড় সত্যটা লুকোনোর কারণে, আর রনু আমাকে এতটা ভালোবাসে এই ভেবে। এর পরের দিন আমাকে রিলিজ দিয়ে দেয় আর আমরা বাসায় চলে আসি। বাসায় সবাই আমাকে সান্ত্বনা দেয়। বলি কিচ্ছু হবে না, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চুপ করে থাকি, কোন কথা বলি না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ খেয়াল করি আমার প্রেগন্যান্সি লক্ষণগুলো এক এক করে গায়েব হয়ে যাচ্ছে। হঠাৎ এমন কেন হচ্ছে? আগে মাথা ঘুরতো প্রায়ই, এখন ঘুরে না। আগে বমি বমি লাগতো, এখন লাগে না। আগে পেটে একরকম অনুভূতি অনুভব করতাম, কিন্তু এখন আর তা হচ্ছে না। এমন কেন হচ্ছে? সকাল থেকে এমন অনুভব করছি, সারাদিন এমন গেল। ভাবলাম আজকের দিনটা দেখি, আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া যাবে। কিন্তু সন্ধ্যা থেকে হঠাৎ করে শুরু হলো তলপেটে ব্যথা। আর সেই ব্যথা প্রচন্ড আকার ধারণ করলো। আমি চিৎকার করে ভাবিদের ডাকলাম আর মাকে ডাকলাম। মা আর ভাবিরা আমার কাছে আসলো। জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাদের সত্যিটা খুলে বললাম। আর বললাম আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন, নয়তো আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। মা কেঁদে কেঁদে বলতে লাগলেন, তুই তোর বাচ্চাটাই চিন্তা করছিস, আর আমি তো এখন তোকে নিয়ে চিন্তা করছি রে মা। এদিকে হঠাৎই আমার ব্লিডিং শুরু হয়ে গেল। বড় ভাবি রনকে ফোন দিয়ে বলতে লাগলো, রনরে, বিন্দুর অবস্থা খুব খারাপ, আমরা ওকে নিয়ে হসপিটালে আসতেছি, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল। রনু ছুটে এসেছে হসপিটালে। ডাক্তার দ্রুত আমাকে অপারেশন থিয়েটারে নিলেন। বাইরে সবাই অপেক্ষা করছে। রনু বাইরে বসে হাউমাউ করে কাঁদছে। আম্মু বেলা ওরাও এতক্ষণে রওনা দিয়েছে। 30 মিনিট পর ডাক্তার এসে বলেন, আপনি খুব লাকি রনু, আপনার ওয়াইফ এ যাত্রায় বেঁচে গেছে। কিন্তু আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। বাচ্চা? বাচ্চাটা না, আপনার ওয়াইফ বাচ্চাটা রেখে দিয়েছিল, আর নিষেধ করেছিল আপনাকে যেন না জানাই। পরিণতি আর তারই অবস্থা। একটুর জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার বিন্দু ঠিক আছে। ও এখন সংজ্ঞা মুক্ত তো? জি।
তবে তাকে কখনো মেন্টালি প্রেশার দিবেন না। না এখন, না পরে। জি ডাক্তার। আমি কি এখন বিন্দুর কাছে যেতে পারবো? না, একটু পরে তাকে বেডে দেয়া হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার। কেন করলে তুমি এমন কলিজা? কেন করলে? আমার তো তোমাকে প্রয়োজন। তোমার জীবনের ঝুঁকি থাকবে, আমি অমন কিছুই চাই না। কিছুই চাই না আমি। শুধু তুমি থাকলেই হবে। শুধু তুমি থাকলেই হবে। আমাকে বেডে দেয়া হয়। রনু দ্রুত আমার কাছে আসে। সরি রনু, আমি পারলাম না আমাদের বাচ্চাটাকে বাঁচাতে। চুপ। কোন কথা না, আমার শুধু তোমাকে লাগবে। শুধু তোমাকে। তুমি ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। সেদিনের পর দেখতে দেখতে কেটে গেছে 3টি মাস। রনুর পরিবারের সবাই আমাকে অনেক বুঝিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। রনু আমাকে প্রতিটা মুহূর্ত হাসাতে চেষ্টা করেছে, মুছে দিয়েছে আমার চোখের জল। অথচ আমি জানি ওর ভেতরটা দুমড়ে মুছে যায়। ওর সন্তানকে ও মিস করে। স্বপ্নগুলো আজও ওর বুকের ভেতর লুকিয়ে আছে, শুধু পারছে না তা পূর্ণতা দিতে। বেচারা কাঁদতেও পারে না আমার জন্য। কান্না আটকে রাখাটা যে কতটা কষ্টের তা শুধু তারাই বুঝবে, যারা কখনো কান্না আটকে রেখেছে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে বা পরিস্থিতি চাপে। বিন্দু। জি মা। আজ মা তুমি রান্না করো। কবে থেকে তোমার হাতের রান্না খাই না। আচ্ছা মা। আমি জানি মা চাচ্ছেন আমি যেন আবার স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করি। আজ আমি রান্না করেছি, খেয়ে সবাই প্রশংসা করেছেন। কবে থেকে আমার বউটা আমাকে জড়িয়ে ধরে না, বলে না ভালোবাসি। বোর্ডটা বুঝি পুরনো হয়ে গেছে তাই না? তাই আর বরটাকে ভালোবাসতে ইচ্ছে করে না। রনু প্লিজ, আর কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবে? আর কতদিন? যা আমাদের ছিল না তার জন্য কষ্ট পেয়ে কি হবে বলো? অতীত ভুলে নতুনভাবে আবার শুরু করি না জীবন। প্লিজ। আমার খুব কষ্ট হয় তোমাকে এইভাবে দেখতে। ও আমি বুঝি পুরাতন হয়ে গেছি না, তাই আমাকে দেখতে কষ্ট হয়। কি? আমার কথা আমাকে? হি হি হি। ওই কি দেখছো এইভাবে? আমার বউকে দেখছি। এমন ভাবে দেখছো যে মনে হচ্ছে আগে কোনদিন দেখনি। দেখেছি, তবে এই হাসিটা খুব মিস করছিলাম। আমি রনকে জড়িয়ে ধরলাম। লাভ ইউ বিন্দু। খুব ভালোবাসি। লাভ ইউ টু। সকাল হতেই ভেজা চুলের ঝাপটা দিলাম রনর মুখে। তুমি কি উঠবে, নাকি আমি পানি এনে পানি ঢেলে দিব? আজকের সকালটা আমি অনেকদিন যাবৎ মিস করেছি জানো। এই ভেজা চুলের ঝাপটা, এই রাগী কণ্ঠে ডাক, সব কিছু। হয়েছে হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নিন। আমি কিচেনে যাচ্ছি। আমি রনকে ঘুম থেকে জাগিয়ে চলে গেলাম নাস্তা বানাতে। কিছুক্ষণ পর দেখি রনু এসে পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরেছে। কি করছো? ছাড়ো ছাড়ো। কেন ছাড়বো? আমার বউকে আমি ধরেছি, অন্য কারো বউকে তো আর ধরিনি। কেউ এসে পড়বে, আসুক তাতে কি। উফ অফ, তুমি না। উহু উহু। দেবরজি, আপনি কি আমার যাকে কাজে সাহায্য করছেন? না মানে আসলে আমি তো দেখতে এসেছিলাম নাস্তা বানানো হয়েছে কিনা। আমি আসি হ্যাঁ। এই বিন্দু, তাড়াতাড়ি নাস্তা বানাও। জানো বিন্দু, তোমার আর রনর মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। তোমরা সারা জীবন এমন হাসি খুশি থাকো, দোয়া রইল। ধন্যবাদ ভাবি। চলছে আমার আর রনর সংসার। জীবনের সেই ঘটে যাওয়া দুর্ঘটনাটার কথা মনে করতে চাই না আমরা, তবুও মনে পড়ে যায়। টিভিতে কোন বাচ্চা দেখলে চোখে জল এসে যায়। কারো বাচ্চা হয়েছে শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। কোন প্রেগন্যান্ট মহিলাকে দেখলে মনে পড়ে যায় নিজের সেই অতীতের কথা। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। আল্লাহ আর মুখ তুলে যাননি আমাদের দিকে। আমি প্রতিটা মাস অপেক্ষায় থাকি, কিন্তু অপেক্ষা আমার অপেক্ষায় রয়ে যায়। এদিকে রনর বন্ধুরা এক একজন রনকে বাবা হবার সুখবর দেয়। আর রনু শুধু একটা দীর্ঘশ্বাস নেয়। রনু আজও বাচ্চা দেখলে ঝাঁপিয়ে পড়ে কোলে নিতে। কেউ কেউ বলে ওঠে,
তুই বাচ্চাদের এত ভালোবাসিস, তোর বাচ্চা হবে কবে? তুই বাবা হবি কবে? ওর হাসি মুখটা তখন মেঘে ঢেকে যায়। আমার চোখটা এড়ায় না। আমাদের বিয়ের আজ 5 বছর পূর্ণ হলো। রণ বরাবরের মতোই আমাকে রাত 12টায় জড়িয়ে ধরে উইশ করলো। রণ, কলিজা, আজকের দিনে আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে? কেন দিব না? তুমি আমার প্রাণটা চাইলে প্রাণটাও দিয়ে দিব। কি চাই আমার কলিজা, শুনি? তুমি আরেকটা বিয়ে করো। হোয়াট? তোমার মাথা ঠিক আছে? এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোমাকে কখনো সন্তানের সুখ দিতে পারবো না। 5 বছর হয়ে গেছে আমি পারিনি তোমায় বাবা ডাক শোনাতে, আর হয়তো কোনদিনও পারবো না। তাই আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। কিন্তু বিন্দু, প্লিজ কোন কথা বলো না। তুমি বলেছ আমি যা চাইবো তুমি তাই দিবে, তাই ওয়াদা ভঙ্গ করো না। আমি সকালেই বাসার সবাইকে বলে দেব তোমার জন্য মেয়ে দেখতে। মগের মুল্লুক পেয়েছো নাকি? তুমি বলবে আর আমি বিয়ে করে নিব, তাই না? তাহলে কি ধরে নিব আমার চাওয়ার কোন দাম নেই তোমার কাছে? আছে, তবে এমন কোন চাওয়া আমি তোমার পূরণ করতে পারবো না যে চাওয়ায় আমার আর তোমার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু আমি যে তোমায় কোনদিন সন্তান দিতে পারবো না কলিজা। আমার ভুলের কারণে তুমি কেন সারা জীবন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত থাকবে? পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের কোন সন্তান নেই, তাই বলে কি তারা একসাথে থাকে না? বা কেউ কাউকে ছেড়ে চলে গেছে? আচ্ছা বলো তো, ওই অ্যাক্সিডেন্টটা কি তুমি নিজে নিজেই করেছিলে, নাকি ভুলবশত হয়ে গেছে? আচ্ছা, ওই ঘটনার পর সব থেকে বেশি সাফার কে করেছিল বলো তো? তুমি করেছিলে, তুমি। আমরা সবাই একটা সন্তানের অপেক্ষায় ছিলাম মাত্র। আর তুমি তো ওকে নিজের গর্ভে রেখেছিলে। আমাদের থেকে তোমার কষ্টটা শতভাগ বেশি। মানলাম আমি বাবা হতে চাই, এটা আমার স্বপ্ন। শুধুমাত্র আমার না, সব পুরুষেরই স্বপ্ন থাকে বাবা হবার। তাই বলে কি তোমার কোন স্বপ্ন নেই? তুমি কি চাও না মা হতে? চাও, অবশ্যই চাও। আর আল্লাহ তাআলা একদিন আমাদের স্বপ্নটা ঠিক পূরণ করবেন। আমি চাই না অন্য কারো দ্বারা আমার স্বপ্ন পূরণ করতে। যেখানে তুমি নেই, যেই সুখ তুমি অনুভব করতে পারবে না, সেই সুখের প্রয়োজন নেই আমার। আমার তুমি হলেই হবে। 5 বছর কেন, সারা জীবন আমি সন্তানহীন থাকতে রাজি, কিন্তু তোমাকে হারাতে রাজি না। চাই না আমার অমন সন্তান, যার জন্য আমাকে আমার প্রিয়তমাকে হারাতে হবে। আমি তোমাকে নিয়ে, তোমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। থাকবে না আমার সাথে? রাখবে না আমাকে সারা জীবন তোমার ওই বুকে? আমি রনর কথাগুলো শুনে রনকে আমার বুকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, ভালোবাসি কলিজা, খুব ভালোবাসি। সত্যি আমি ভাগ্যবতী। তোমাকে পেয়ে, তোমার মতো স্বামী পেয়ে এই জীবন ধন্য আমার। বাসার সবাই আমাকে আর রনকে শুভেচ্ছা জানালো। রন সেই প্রথমবারের মতো এবারও সন্ধ্যায় একটা ফ্যামিলি পার্টি রাখলো। ওকে না করলাম এসব করার জন্য, তবুও শুনল না। মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা, যেদিন প্রথমবার আমি জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি। আর রনও বাবা। কতই না খুশি হয়েছিলাম আমরা সবাই। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল? কি রে, কি ভাবছিস? না, কিছু না মা। প্রথম বছরের কথা মনে নাড়া দিচ্ছে না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, কাঁদিস না। আল্লাহ চাইলে একদিন আবার সব হবে। তাছাড়া তোর বড় ভাইয়ের আর মেঝো ভাইয়ের সন্তানরা কি তোদের সন্তান না? কেন এভাবে ভেঙে পড়ছিস? রণ তোর মুখে হাসি দেখতে এত সব প্ল্যানিং করেছে। ওর খুশিতে তোর চোখের জল দিয়ে মাটি করে দিস না। যা, রেডি হয়ে আয়, কেক কাটবি। মা, এবার না কাটি? ভালো লাগছে না। চুপ, কোন কথা না, যা রেডি হয়ে আয়। আয়নায় আর নিজেকে দেখছি। 5 বছরে আমার মাঝে কতটা পরিবর্তন। চোখ দুটো যেন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মুখটা যেন মলিনতায় গ্রাস করেছে। হাসিতে যেন কত শত দিন যাবৎ গায়েব। কি এক অদ্ভুত আমি আর আয়নার সামনে দাঁড়িয়ে।
নিজেকে নিজেরই চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ পেছনে থেকে রণ এসে জড়িয়ে ধরল। কি হয়েছে আমার বউটার? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ লাবণ্য নিজেই দেখছে। হা হা, রূপ লাবণ্য! কি বিচ্ছিরি হয়ে গেছি দেখতে আমি। কখনো তো বলনি বিন্দু তুমি এর আগে সেই তুমি নেই। কেন বলবো? আমার কাছে তুমি আমার আগে সেই তুমি আছো। শুধু একটা জিনিস মিসিং মুখটাতে। কি? 1 মিনিট দেখাচ্ছি। রণ আমার পেটে সুরসুরি দেয়। আর আমি হাসতে থাকি আর বলতে থাকি, প্লিজ রণ আর সুরসুরি দিও না, হাসতে হাসতে মরে যাব তো। মরতে দিলে তো? পাগল একটা। এই হাসিটাই মিসিং ছিল বুঝলে। চলো চলো, কেক কাটবে চলো। আর হ্যাঁ, তোমাকে দারুণ লাগছে আজ। হুম হুম, বুঝলাম বুঝলাম, চলুন এবার। রণ আর আমি কেক কাটবো এখন। আম্মু আব্বু বেলাও এসেছে। সবাই দাঁড়িয়ে আছে। আমি আর রণ দুজন মিলে কেক কাটলাম। যেই আমি রণর মুখে কেক তুলে দিতে যাব তখনই আমি রণর উপর ঢলে পড়ে যাই। মাথাটা একটা চক্কর দিয়ে উঠে। চোখ মুখ ঝাপসা হয়ে যায়। রণ তাড়াতাড়ি করে আমাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ডাক্তারকে ফোন করে আসতে বলে। ডাক্তার এসে কিছুক্ষণ পর বলেন, মিস্টার রণ, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। কংগ্রাচুলেশনস। চিন্তার কোনো কারণ নেই। বাসায় খুশির দল নামে। এত বছর পর আল্লাহ আবার আমাদের দিকে মুখ তুলে চান। এবার আমি খুব সাবধানে থাকি। রণ আমাকে ছাদে উঠা বারণ করে দিয়েছে। বেশিরভাগ বেড রেস্টেই থাকা হচ্ছে আমার। মা, ভাবিরা সবাই নানান রকম খাবার তৈরি করে এনে আমাকে খাওয়াচ্ছেন। দেখতে দেখতে এখন আমার 9 মাস। রণ আমার পেটে কান দিয়ে ওর সন্তানের সাথে কথা বলে। আম্মু, তুমি কেমন আছো হুম? এই তো আর কয়েকটা দিন। তারপরে তুমি আমার কোলে চলে আসবে আম্মু। মন খারাপ করে না। বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর আমার পেটে আর কপালে চুমু দিয়ে আমাকে জিজ্ঞেস করে, আমাদের মেয়ের নাম কি হবে বলো তো? নামটা এখন ঠিক না করি? ও আসুক আগে, তারপর না হয় নাম রাখা যাবে। উহু, নামটা এখনই রাখতে হবে। পরে যদি ওই বারের মতো নামটা। কথা সম্পূর্ণ করতে না দিয়েই রণ আমার মুখটা হাত দিয়ে আটকে ধরে। চুপ, কিচ্ছু হবে না। হুম, আমাদের মেয়ের নাম হবে নীরা। নীরা? হুম, নীরা। আচ্ছা। কয়েকদিন পর। রণ, এই রণ, উঠো তো। কি হয়েছে? আমার খুব খারাপ লাগছে। ব্যথা হচ্ছে খুব। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। রণ আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বললেন এটা ডেলিভারি পেইন। আমাদের এক্ষুনি ওনাকে নিয়ে যেতে হবে। আপনি বাইরে থাকুন নি রণ। রণ, আমার খুব ভয় করছে। আমি যদি মারা যাই? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না রণ। আমি তোমার সাথে অনেক বছর বাঁচতে চাই। কিচ্ছু হবে না কলিজা, আল্লাহর ভরসা। ভয় পেও না। ডাক্তার আমাকে রণর কাছ থেকে নিয়ে যায়। রণ আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে বিদায় জানায়। একদিকে ব্যথা আর অন্যদিকে ভয়। আমার রণকে ছেড়ে চিরতরে চলে যেতে হবে না তো? বিধাতা, তুমি আমার স্ত্রী সন্তানকে ভালো রেখো। প্লিজ ভালো রেখো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে রণকে জানান, কংগ্রাচুলেশনস, আপনাদের একটি ফুটফুটে মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াইফ, ও কেমন আছে? ও ঠিক আছে তো? ভয় নেই, আপনার ওয়াইফও ভালো আছে। কিছুক্ষণ পরই তাকে বেডে দেয়া হবে। একজন নার্স এসে আমাদের মেয়েকে রণর কোলে দেয়। রণর চোখ ভিজে যাচ্ছে। কিরে, এত খুশির দিন, তুই কাঁদছিস কেন? এই যে খুশির কান্না মা, এই যে খুশির কান্না। আমাকে বেডে দেয়া হয়। রণ আমাদের মেয়েকে নিয়ে রুমে ঢুকে। আমি রণকে দেখে অল্প একটু হাসি। রণ আমার কপালে চুমু এঁকে দেয়। লাভ ইউ সো মাচ কলিজা। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু নীরার বাবা। বলেছিলাম না আমাদের মেয়ে হবে? দেখেছ, আমাদের নীরা হয়েছে। আল্লাহ আমাদের নীরা দিয়েছেন।
হুম, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করেছেন। যাক বাবা, এখন তো তোদের কান্নাকাটির পালা শেষ হলো। সব সময় মন মরা মুখ দেখতে দেখতে ভুলেই গেছি তোদের হাসি ভরা মুখ কেমন। এখন তো অন্তত তোদের হাসি ভরা মুখ দেখতে পাবো, নাকি তাও পাবো না? কি যে বলো না মা। কিরে, তোর শরীর কেমন লাগছে বিন্দু? খারাপ লাগছে? না মা, ঠিক আছি। বাসায় সবাই খুশি নীরা আসাতে? বেলা তো আসলে আর যেতেই চায় না এখন নীরাকে ছেড়ে। নীরা ধীরে ধীরে বড় হচ্ছে। আজ নীরার 5 বছর পূর্ণ হলো। মেয়ে তার বাবার চোখ পেয়েছে। চুলগুলো বাবার মতো স্ট্রেইট, নাকটাও বাবার মতো, হাসিটাও বাবার মতো, মাশাআল্লাহ। হাসি দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। রনু, দেখো তো, এতদিন পেটে রাখলাম আমি, জন্ম দিলাম আমি, লালন পালন করছি আমি, আর মেয়ে কিনা হলো তোমার মতো, তার বাবার মতো। বাবার মেয়ে বাবার মতো হয়েছে, আমার মতো কেন হলো না? আমার সাথে তো কিছুই মিলে না। কে বলেছে মিলে না? মেয়ের গায়ের রং যে তার মায়ের মতো সেটা কি চোখে পড়ে না? আর ঠোঁট, ঠোঁটের নিচের তিল মায়ের মতো না তো কার মতো? আমার কি ঠোঁটের নিচে তিল আছে ম্যাডাম? তিলটা তো আপনারই পেয়েছে। আর হাতের আঙুল, পায়ের আঙুলও তার মায়ের আঙুলের মতো পিচ্ছি পিচ্ছি। কে বলেছে মেয়ে তোমার মতো হয়নি? আমার আর তোমার দুজনের মতো হয়েছে আমাদের নীরা। আর তখনই নীরা এসে আমাকে আর রনকে জড়িয়ে ধরলো। আগে রনকে একটা চুমু দিল, তারপর আমাকে। দেখেছো দেখেছো, চুমুটাও আগে তোমাকে দিল। আমাকে কেউ ভালোই বাসে না। আম্মু, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কেন বাবা, তোমাকে। দেখেছো, আমাকে ভালোই বাসে না কেউ। আম্মু, তুমি খুব পচা, মিথ্যে বলো কেন? আমি মিথ্যে বললাম? বললেই তো। বাবা তোমাকে ভালোবাসে না? বাবা তোমাকে ভালোবাসে আর আমি ভালোবাসি বাবাকে, তাই না বাবা? হুম মা। লাভ ইউ বাবা। লাভ ইউ টু মা। আমি দাদুর কাছে যাচ্ছি। আচ্ছা যাও। বলছিলাম কি, এত ফুলতে হবে না। এখনই তো মনে হচ্ছে ব্যাস হয়ে যাবে। চুপ করো। উহু, চুপ তো করবো না। বলছি যে, যে তোমাকে বেশি ভালোবাসবে তাকে আনলে তো হয় এখন। আমার মেয়ে আমাকে ভালোবাসবে আর সে তোমাকে। কে আর কাকে? কাকে আবার? নীরার ভাইকে। নীরা তো এখন বড়ই হয়েছে, এখন তো ওর ভাইকে আনাই যায়, তাই না? যাও দুষ্টু, আমিও মায়ের কাছে গেলাম, থাকো তুমি। এই কই যাও কই যাও, দাঁড়াও দাঁড়াও। হুম বলো। ভালোবাসি বউটা। আমার ভালোবাসার ঘরটাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য ধন্যবাদ। আর আমাকে এই বুকের মাঝে সকল বাধা বিপদ বিপত্তি থেকে আগলে রাখার জন্য ভালোবাসা। রনো আর আমি খুব ভালো আছি আমাদের মেয়ে নীরাকে নিয়ে। এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জীবনের বাকি দিনগুলো যেন রনোর বুকে মাথা রেখে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি। আমাদের ভালোবাসার ঘর যেন মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা ভরপুর থাকে। সমাপ্ত।